দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 3 দিন ধরে পানিতে নিমজ্জিত সাতকানিয়ার 17টি ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের জমি, চলাচলের রাস্তা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে 4 দিন পর ত্রাণ সামগ্রী পৌঁছাতে শুরু করেছে দুর্গত এলাকায়। তবে বানভাসীদের অভিযোগ, সরকারি পর্যায়ে মিলছে না পর্যাপ্ত সহযোগিতা। সাতকানিয়ার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফর রহমান। নলুয়ার 4 নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার বাসিন্দা রোজিনা খাতুন দেখাচ্ছিলেন কি পরিমাণ পানি উঠেছিল তার বসত ঘরে। বানের তোড়ে কোনো মতে পরিবার নিয়ে ঠাঁই নিয়েছিলেন আরেক ঘরে। কি করে চলবো, অনেক কষ্ট হচ্ছে আমাদের। করবো কাজকর্ম বন্ধ, চারিদিকে আসা যাবো বন্ধ, কি করব। আগে যা ছিল তাই কষ্ট করে কাজে অল্প কাটছি এরকম। আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। পাশের বাড়িগুলোর অবস্থাও একই রকম, পানিতে নষ্ট হয়েছে আসবাব, রান্নাঘর, স্যানিটেশন। সাতকানিয়া উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় 90% এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, নলুয়া, আমিলাস, ঢ্যামসা ও সাতকানিয়া পৌর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই। আমরা সব তলিয়ে গেছে, বর্তমানে অনেক বাড়ি তলিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা বা আশ্বাস পাই না। আচ্ছা, এমনি তো এখানকার যারা পানিতে আটকে পড়ছে তারা কোথায় গেছে? হয়তো কারো পাশে বিল্ডিং আছে, 2 তলায় উঠে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। দেখে মনে হবে হাওর পথে নৌযাত্রা, অথচ এটি বিস্তীর্ণ ফসলি মাঠ যা পেরোলেই গ্রাম। আর সেসব গ্রামের প্রায় প্রতিটি বাড়ি পানিতে নিমজ্জিত। চলাচলের রাস্তার কোনো নিশানা খুঁজে পাওয়া দুষ্কর। যাদের ভাগ্য কিছুটা ভালো তারা নিজের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, বাকিরা কখনো কোমর কখনো বুক সমান পানিতে প্রয়োজন সারছেন। ভাই, এই যে বলবেন যে খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া ক্যানাডার তো আনি নৌকা দিয়ে আনি এরকম করে হাড়া আনি কাটছি আর কি, সিরিয়া মুড়ি টুড়ি এগুলো খায়। আচ্ছা ভাই, মানে সবার তো গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, গরু। ওইগুলো এখানে টেনে রুট আছে, ওইখানে মানে বর্তমান অবস্থান আছে, মানে ওইখানে ঝড় বৃষ্টি তো মানে গরু ফাঁসির জন্য অনেক নিরাপত্তা আর কি। পাহারা দিয়ে বর্তমান আমরা রাখতেছি, ওই তো দেখেন, ওই তো এভাবে করে রাখতেছি আমরা। বানভাসী মানুষের অভিযোগ বিস্তর। জানালেন গেল 4 দিন পানিবন্দী মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। মানুষের বাড়িঘর সব পানির মধ্যে তলিয়ে গেছে, বুঝছেন। আমরা আসছি এখন মানুষকে, সাধারণ মানুষকে কিছু ত্রাণের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে দেওয়ার জন্য, বুঝছেন। সরকারের কাছ থেকে আমরা এখনো কোনো রেসপন্স পাই নাই। যাতায়াত করি বিলাই মানুষের সেবা দিবিলে আর ফাউন্ডেশন দিয়ে আলহাজ শামতুল ইসলাম ফাউন্ডেশন ফাকতুন আর মানুষের সহযোগিতা করি আজ হালিয়ার দিন ইনশাল্লাহ। তবে শনিবার সকাল থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দুর্গতদের মাঝে সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর পানিও কমতে শুরু করেছে ধীর গতিতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পিচঢালা রাস্তা, এবং এটি সাতকানিয়া চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে রেল লাইন ধরে সামনে একটু এগুলেই এই রাস্তাটি পড়বে, এবং এই গ্রামটি রয়েছে কেউচিয়া ইউনিয়নের এই গ্রামটি। এবং এখানে নামার উদ্দেশ্য হচ্ছে মূলত কতটুকু পানি সিঁড়ি বোঝানোর জন্য। আমরা এর চেয়ে বেশি দূরে যেতে পারছি না, কারণ এর চেয়ে দূরে গেলে পানির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ যদি মূল সড়কের পাশে এই অবস্থা হয় তাহলে ভেতরের অবস্থাকে সেটি সহজেই অনুমান করা যায়। তাই বানভাসী মানুষগুলো বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা না হয় এবং তাদের যে নিরাপত্তা সেটি যদি বৃদ্ধি করা না হয়, প্রয়োজনীয় সহযোগিতা যদি দেওয়া না হয়, তাহলে এই যে দুর্ভোগ সেটির মাত্রা আরও বাড়বে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কেউচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সমুদ্র উপকূলবর্তী বাঁশখালীর পুরোটাই পানির নিচে। চট্টগ্রামে বন্যা কবলিত এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে। পানিবন্দী শত শত পরিবার, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে সড়ক, ফসলি জমিও। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকা বিদ্যুৎবিহীন। বাঁশখালীর সোনুয়া ইউনিয়নের মাটির এই ঘরটি ছিল এক যৌথ পরিবারের মাথা গোজার একমাত্র ঠাঁই। 5 পরিবারের সদস্যরা থাকতেন এখানে। বন্যার পানির তোড়ে ভেঙে ডুবে আছে ঘরটি, ভেসে গেছে আসবাবপত্র। পানির বৃদ্ধির ফলে তার আমার চারিদিকে যখন পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তারপর দেওয়ালটুকু পড়ে গেছে। 5 পরিবার আছে এখানে। কেউ আমার শ্বশুর বাড়ি চলে গেছে, আর কেউ আমাদের চাচার বাড়িতে চলে গেছে।
এই ঘরটির মতোই বন্যা কবলিত সোনুয়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘর এমন বিধ্বস্ত। অনেক পরিবার গৃহহীন। খোলা আকাশ এখন তাদের ঠিকানা। কেউ বা মাথা গোজার জন্য ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বেশি পানি এসে দরজা বান্ধি মেলা মাঝে জিনিসপাতি বাকি গিয়ে 5 দিন ধরে পানি আর তখন হানা নাই কিছু নাই। এটা কি পানি মধ্যে বাসির চারদিকে পানি বৃষ্টির জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার অন্যতম বাঁশখালী। সমুদ্র উপকূলবর্তী এই এলাকার অনেক ঘরবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে টানা 4 দিন ধরে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। এখনও ত্রাণ সহায়তা না পাওয়ায় অসহায় এসব মানুষের দিন কাটছে কষ্টে। খানা টানা কিছু নাই, মাইসে দিলে গারাজ খাই না দিলে বসে থাকি। লান্দাবেড়া গড়িতে পারি না, খানা বিনা খাইছে না ফুল আলু রে ওয়াশ তিরাস। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। ক্ষতির মুখে ধান ও লবণ চাষিরা। মাছ চাষ যত করা ছিল সবগুলো কি হয়েছে বাসি গেছে। 3000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছেন। বাঁশখালীতে পুইছড়ি, শেকেরখিল, কাথরিয়া ও গন্ডামারা সহ 5 থেকে 6টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগ চরমে। গত কয়েক দশকে এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি বাঁশখালীবাসী। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর এখন বড় চ্যালেঞ্জ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। দুর্যোগে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেক স্থানে পাহাড় ধসে পড়ায় যান চলাচল বন্ধ। রাঙ্গুনিয়ায় সেতু ধসে পড়ায় রাঙামাটি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। পানির নিচে তলিয়ে আছে বাগাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও রাজস্থলী উপজেলার নিম্নাঞ্চল। অন্তত 125টি স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকার অনেকের অভিযোগ, এখনও পাননি সরকারি ত্রাণ সহায়তা। রাঙামাটির দুর্গম বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে 20টি গ্রাম কয়েকদিন ধরে ডুবে আছে পানির নিচে। তীব্র স্রোতের কারণে পৌঁছানো যায়নি ত্রাণ। আমাদের বাসাবাড়ির অবস্থা খুব খারাপ, বন্যার পানি সব তলিয়ে গেছে। আমরা আজকে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। 3 দিন 4 দিন হয়ে যাওয়া কোনো প্রশাসন লোক এবং কোনো খবর তো নেই আমাদের। আমরা যে কি অবস্থা আছি, যে খাইছি না খেয়ে রয়েছি। চাল গরুন ভারত তুলে দিই মানে আর এই পর্যন্ত 7 দিনে সরকারিভাবে মানে একবার সহযোগিতা পাই। পানি হাজি কুয়া চাল বেশি কষ্ট হয়। আশকুড়ো লইয়ের আসে কুড়ো চাল মুড়ি পানি হাজি। ফারুবাই আসলে 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুবাই অনেক ক্ষতি হয়েছে। আসলে আমাদের প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দুর্যোগ সময়, দুর্যোগ পরিস্থিতিতে আমাদের হাত বাড়ানোর জন্য। বান্দরবানেও যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে 7 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। সদরের মানুষ ত্রাণ পেলেও দুর্গম অঞ্চলে পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজকে 7 দিন ধরে বান্দরবানের সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরে ডুবে গেছে। আমরা দিনে আইনা মনে করো দিনে খাই, আজকে চালাইলে আজকে খাইতে পারবো এরকম। আমরা চাই যে আমাদেরকে আর্থিকভাবে মনে করেন সরকার থেকে কোনো অনুদান দেখ। আমরা আগেও চেষ্টা করছি যে আমাদের ডোনারদেরকে লিখেছি, বিভিন্ন পার্টনারদের সাথে নেটওয়ার্কিং এর সাথে কথা বলেছি আরো মানুষের পাশে থাকার জন্য। এটাই হচ্ছে আমাদের চেষ্টা। শনিবার দুপুরে রাঙামাটি বান্দরবান সড়কের পদুয়া দুধপুকুরিয়া এলাকায় সেতু ধসে পড়ায় 2 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরং ইউনিয়নের কয়েকটি গ্রাম 4-5 দিন ধরে ডুবে আছে পানির নিচে। মাইনী নদীর তীরবর্তী এবং বেশি নিচু এলাকা হওয়ায় জমে আছে পানি। তবে 2 দিন ধরে বৃষ্টির মাত্রা কমায় বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে। স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গত বুধবারে থেকে পানি ওঠা শুরু হয়েছে, এখনো পানি আসছে, ধীরে ধীরে পানি নামতেছে।
পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে। পানি কমতে আছে আর কি, পানি কমতে আছে, মানুষের দোয়া লাগবে, রমদান পরিষ্কার করতে হবে। এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। বন্যার কারণে অনেকে গরিব দুঃখে এখন ভাত খেতে পারছে না, এই পানির কারণে হচ্ছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ। নতুন করে ভারী বৃষ্টি না হলেও দুর্গত এলাকাগুলোয় কমেনি দুর্ভোগ। বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি জলবদ্ধ থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ভুক্তভোগীরা। কুমিল্লায় কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। একদিন আগেও ছিল হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত, তবে কিছুটা কমে এখন গোড়ালি ছুঁই ছুঁই। হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের বেশিরভাগ গ্রামের চিত্র এখন এমন। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হবিগঞ্জের প্রায় 20টি গ্রাম। দুর্ভোগে পড়ে লাখো মানুষ। এখনও পানিবন্দী 3000 পরিবার। গ্রামের বেশিরভাগ বাড়িতে পানি, তলিয়ে আছে কৃষি জমি, রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে বৃষ্টিপাত না হলে দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জীবনে এই বাঙ্গা পাইছি না, পানি পাইছি না। এখন মাদ্রাসা, বাড়ি ঘর, উষা যা জমি আমরা পানির তোলে। বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে মৌলভীবাজারের মানুষ। শহরের চাঁদনীঘাট পয়েন্ট সহ জেলার সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর মনোনদের বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবাহ হাওর অঞ্চলের দিকে। তবে নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও ফসলি জমিতে জলাবদ্ধতা থাকায় দুর্ভোগে স্থানীয়রা। বন্যার পানি এবং আলদানোর আলি নষ্ট করছে। বন্যায় আমরা তো বাড়িঘর প্রায় প্রচুর ডুবি রয়েছে। এরপরে আমরা যে কৃষি করছিলাম কিছু রয়েছে না, সব কিছু পানি লয়ে গেছে। শেরপুরের মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাইখালী নদীর পানিও বইছে বিপদসীমার নিচ দিয়ে। শেরপুর নানিতাবাড়ি সড়কের গোল্লারপাড় এলাকায় প্রায় 50 মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিড়িবাত না থাকার কারণে কিছুদিন পর পর পাহাড়ি উজানে ঢোল আসলে আমাদের এলাকায় বাঁধে পানি ঢুকে যায়, দোকানপাটে পানি ঢুকে যায়। মহারশী নদীর এমনিতেই বাঁধ নাই, তারপরে যেটুকু আমরা স্থানীয়ভাবে দিয়েছি, এটা প্রতিবারে ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে আমাদের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ছে, বৃষ্টি না হলে পানি একদম কমে যাবে। কুমিল্লায় বৃক্ষ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবে সরকার। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে চাঁদপুরের মতলবে ধনগদা নদীর উপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। জনদুর্ভোগ কমাতে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামত কাজ শুরু হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগ। পরিস্থিতির অবনতির কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বন্যার কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত। রাজধানীর তেজগাঁওয়ে এ বিষয়ে ছিল সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানান, সরকার প্রধানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। আরও জানান, এরই মধ্যে ত্রাণ সহায়তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবাহিত রোগ মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগও। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী
রয়েছেন অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে। পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যা সৃষ্টি হতে পারে, ইতিমধ্যে সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, দুর্যোগ মোকাবেলায় শুধু উদ্ধার নয়, ত্রাণ বিতরণ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন সব ক্ষেত্রেই সম্মিলিতভাবে কাজ চলছে। লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত কমিয়ে স্বাভাবিক জীবনে নিশ্চিতকরণ। রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশন এই তিনটা ফেজকে নিয়ে একসাথে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গা, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশা, চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চিকিৎসকদের মানবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদ ডক্টর মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর জুবাইদা। শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। এরপর ডিএমসি চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন তারেক রহমান। চিকিৎসকরা ভরসার জায়গা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। এ সময় জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। বিদেশে চিকিৎসা নেয় প্রতি বছর প্রায় $5 মিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনে চিকিৎসকদের মানবিক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কিছু বিতর্কিত ইমেইল পাঠিয়েছে হ্যাকাররা। মেইলগুলোতে ম্যাচের রেফারিংকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে বলা হয় আর্জেন্টিনা আসলে মিশরের বিরুদ্ধে ম্যাচটি জেতেনি। পাশাপাশি মিশরের খেলোয়াড়দের পারফরমেন্সেরও প্রশংসা করা হয়। এএফএ স্পষ্ট জানিয়েছে এসব বার্তা তাদের কোনো কর্মকর্তা পাঠাননি, এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না। সংস্থাটির সমর্থকদের সন্দেহজনক লিঙ্ক বা ব্যক্তিগত তথ্য চাওয়া কোনো বার্তায় সাড়া না দেওয়ারও আহ্বান জানিয়েছেন। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে শুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই করা হবে শুনানি। পলাতক থাকায় আপিল বিভাগের শুনানিতেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন তারা।
মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় কয়েকটি অভিযোগে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়া গণভবনে বৈঠক করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এই সাজায় সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। রায় ঘোষণার 1 মাসের মধ্যে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের পরই দেশব্যাপী হত্যাকাণ্ড শুরু সহ 8টি যুক্তি তুলে ধরা হয়েছে আপিলে। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। দ্রুতই মামলাটির শুনানি করা হবে বলে জানায় প্রসিকিউশন। কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। আমরা আশা করি যে আমরা আপিলে সেই চার্জেও তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হবে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। পলাতক থাকায় তারা কেউই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেনি। এবারও আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন 2 জনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইনগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই। ডিসেম্বর নয়, যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিকেলে প্রেস ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই শহীদদের বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে বলে আশ্বাস দেন তিনি। বলেন, বর্তমান সরকার আসার পর ট্রাইব্যুনালের বিচারিক কাজ আরও দ্রুত এগিয়ে নিচ্ছে। এ সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আমিনুল ইসলাম। এই বক্তব্য নির্বিচারে মানুষকে আপনি হত্যা করছেন, তাদেরকে পঙ্গু করে দিচ্ছেন, এবং এই দেশে আপনি কি করে আর আশা করেন যে এই দেশের মানুষ আপনাকে আর কখনো গ্রহণ করবে? অতএব আপনাকে আর গ্রহণ করার কোনো আইনগত সুযোগ নাই। আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। অতএব এইসব ফাঁকা বলি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর আপনার আর কোনো সুযোগ নাই। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে এক চুলও সরবে না 11 দলীয় ঐক্য। রংপুরে এই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্তে পুশ ইন বন্ধের দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। যোগদান বিপুল পরিমাণ নেতাকর্মী। প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেন জোট নেতারা। বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে পালানোর সময় পাওয়া যাবে না। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। সীমান্তে পুশ ইন প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াত আমির। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কোনো পেটে বসে আছে। তার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? বাংলাদেশের জনগণের নাড়ির পালস বোঝার চেষ্টা করুন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ডাক্তার শফিকুর বলেন, সরকারি দল নির্বাচনের আগে আন্দোলন করেছে, কিন্তু বাজেটে এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। দুঃখের বিষয়, তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। রংপুর বিভাগের 8 জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা। বিন্দু আলোচনা করেছেন এবং সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
সৃজনশীল অর্থনীতিতে জোর দিতে চায় সরকার, কিন্তু এর জন্য কর কাঠামোর প্রতিবন্ধকতা দূর করা দরকার আগে। দক্ষতা বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এর তত্ত্বাবধান আর ব্যবহারেও নতুনত্ব আনতে হবে। পিপিআরসি আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। এ সময় একটি সুষ্ঠু নীতিমালা গড়ে তুলতে রাষ্ট্র আর সমাজকে আলোচনার মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দেন সংগঠনটির চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচয় হালের নয়। বর্তমান সরকার শুধু মননের তৃপ্তি নয়, সৃজনশীলতার অর্থনীতির বিকাশেও জোর দিতে চায়। চলচ্চিত্র, নাচ, গান, নাটক প্রকাশনা, শিল্পকলার উন্নয়নে রাখা হচ্ছে ৩০০ কোটি টাকার বরাদ্দ। কিন্তু এসব কি শুধুই স্লোগান নাকি নতুন সম্ভাবনা, তা নিয়েই আলোচনা সভা করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। যেখানে আয়োজনগুলো করা যাবে। আলোচনায় বক্তারা বলেন, সিনেমার বিকাশে কর 23% থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। দাবি করেন, নির্দিষ্ট নীতিমালার অভাবে ওটিটি প্ল্যাটফর্মকে দিতে হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এতে নেটফ্লিক্স, অ্যামাজনের সাথে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশি প্ল্যাটফর্ম। তথ্য না সংস্কৃতি, কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে সিনেমা নির্ধারণ করতে হবে সেটিও। নেটফ্লিক্স অথবা অন্যান্য দেশের প্ল্যাটফর্ম অপারেট করে, তারা যেহেতু বাংলাদেশি কোম্পানি না, তাদেরকে এই ট্যাক্সেশনের আওতায় আনাই যায়নি। তো শুরুতেই তাদের সাথে আমাদের একটা অসম প্রতিযোগিতা। 23% বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে, বিদেশি সিনেমার ক্ষেত্রে এটা একই রকম বহাল থাকতে পারে, কিন্তু বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা 50% রিডিউস করতে পারে চাইলে আর কি। তাহলে কিন্তু এখানে বিনিয়োগ অনেক বেড়ে যাবে। ঘাটে ঘাটে প্রত্যেক মন্ত্রণালয়ে ঘুরে আসলে এগুলো কিছুই হবে না, এবং আমাদের একটা কোনো সেন্ট্রাল কমিশন কিংবা সেন্ট্রাল একটা জায়গা লাগবে যেখান থেকে এই কাজগুলো হবে। বরাদ্দের পাশাপাশি খেয়াল রাখতে হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যেন রাজনীতিকরণ না হয়। যদি সৃজনশীল দক্ষতা না বাড়ানো হয়, তাহলে বিনিয়োগের অনেক অর্থই চলে যাবে বিদেশে, তৈরি হবে না দেশি ব্র্যান্ড, এমন শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। যে শিল্পকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু সরকার সবসময় আমরা দেখেছি সেটা একটা প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করে। বইয়ের জন্য যে কাগজটা উপযুক্ত, অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমরা ইম্পোর্টও করতে পারি, কিন্তু সেটাও আমরা দেশেও প্রডিউস করতে পারি। এ সময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এর তত্ত্বাবধানেও আনতে হবে নতুনত্ব। মৌলিক সংস্কৃতির নামে রক্ষণশীলতা যেন কেউ পোষণ না করে, সেই তাগিদও উঠে আসে তার কণ্ঠে। It's not just about creating creative hub again to be managed by a ministry official. They are posting আবার টেম্পোরারি আবার অন্য কোথাও চলে যাবে। এই ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি নতুন ইনফ্রাস্ট্রাকচার করিও, আমরা সেগুলোকে ম্যানেজ করতে হবে ইন এ নিউ ওয়ে ফর দি বেনিফিট অফ দি ক্রিয়েটিভ ইকোনমি। পূর্বাঞ্চলে ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে সৃজনশীল কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইরানের অনুরোধে শান্তি আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এমন কথাকে উড়িয়ে দিয়েছে তেহরান। দাবি, শত্রুপক্ষকে কোনো অনুরোধই করেনি তারা। ওয়াশিংটনকে বিশ্বাসঘাতক আখ্যাও দিয়েছে। নতুন করে আলোচনার আগে সমঝোতা স্মারকের সব দফা মেনে চলতে হবে এমন শর্ত তেহরানের। প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের সংঘাত ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আবার সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। 3 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। তবে উত্তেজনা কমেনি, এখনও চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের আহ্বানে নতুন করে আলোচনায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম এক্সিওস আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে বৈঠকের কথাও জানিয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এমন কোনো অনুরোধই করেননি তারা। তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধ তাদের অগ্রাধিকার হলেও তা ইরানের আত্মসমর্পণের মাধ্যমে কখনোই হবে না। আইআরজিসি প্রতিরক্ষার প্রস্তুতি কখনোই থামায়নি বলেও জানিয়েছেন, কারণ ইরান জানে যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে যুক্তরাষ্ট্র। পরবর্তী আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর্ত মানতে হবে ওয়াশিংটনকে, এমন শর্তের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্পের সাথে আলোচনার পর ইরান সফরে গিয়েছেন কাতারের প্রতিনিধিরা। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও কথা হয়েছে শেহবাজের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইস্যুতে আলোচনার জন্য আকস্মিক ওমান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির আধার সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। জানায় হরমুজের নিরাপদ জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতেই তার এই সফর। মূলত সম্প্রতি ইরানের হরমুজের নির্দেশনা না মেনে হরমুজ পাড়িয়ে দেওয়ার সময় একাধিক জাহাজে হামলা চালায় আইআরজিসি। এর আগে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত রুট ব্যবহার না করলে কঠোর পরিণতি হুঁশিয়ারিও দিয়েছিল দেশটি। ব্যবহার যার জেরে নতুন করে তৈরি হয় উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৪,১০০ ছাড়িয়েছে, আহত ১৬,৭০০-র বেশি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানান, এই পর্যন্ত ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮৬,৭০০-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হচ্ছে সহায়তাও। এখনও কয়েক হাজারের বেশি মানুষ নিখোঁজ। ভূমিকম্পের ২ সপ্তাহেরও বেশি সময় পার হওয়ায় আটকা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তবে উদ্ধার অভিযানে কাজ করছেন কয়েক হাজার কর্মী। গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এরপর এখন পর্যন্ত হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।